ফের অবরুদ্ধ হরমুজ। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ শুরু। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজের ওপর 20% চার্জ নেওয়ার ঘোষণা ট্রাম্পের। ইরান কার্যত নিশ্চিহ্ন। মোজতবা খামেনিও 90% শেষ, দাবি মার্কিন প্রেসিডেন্টের। পাল্টা ইরানের ভয়াবহ হিটলিস্টে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনেতাদের নাম। তেহরানের মৃত্যুদণ্ডের পরোয়ানায় কাঁপছে গোটা বিশ্ব। নতুন করে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে নয়া সংকটের মুখে ভারত। তেলের লড়াই নাকি হরমুজ নিয়ে মহাযুদ্ধের পেছনে রয়েছে বিশ্ব অর্থনীতির পরিবর্তন? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2026 সালের গ্লোবাল রিস্ক রিপোর্ট কি বলছে? মুক্তবাজার অর্থনীতির যুগ শেষ। যুদ্ধের অন্যতম কারণ অর্থনৈতিক জাতীয়তাবাদ এবং পাওয়ার প্লে। ইরানের সঙ্গে যুদ্ধ হলেও আসল টার্গেট চীন। চীন কেন প্রধান শত্রু হয়ে উঠছে ওই আমেরিকা এবং ইউরোপের? লড়াই কি তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বনাম চীনের সাপ্লাই চেনের? বিশ্বের মহাশক্তিধরদের লড়াইয়ে ভয়াবহ প্রভাব পড়তে চলেছে ভারতীয় অর্থনীতিতে। নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। কথায় বলে হাতির দাঁত দেখানোর আলাদা, আবার খাওয়ার আলাদা। নতুন করে ফের একবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পেছনেও বাংলার সেই প্রবাদই কি প্রমাণ হচ্ছে? থেমেও কেন থামতে চাইছে না এই যুদ্ধ? ইরানকে দখল কিংবা আমেরিকাকে খতম করা কি তবে ওই হাতির সেই দেখানোর দাঁত? আসল উদ্দেশ্য বা লক্ষ্য হলো অর্থ, আর এই অর্থই কি অনর্থ বা যুদ্ধের মূল? দেখুন, ভূ রাজনীতির জটিল সমীকরণে আদর্শ, নিরাপত্তা এবং প্রতিশোধের আড়ালে অর্থনীতি, জ্বালানি, সম্পদ এবং বাণিজ্যিক আধিপত্যের প্রশ্নই বারবার সামনে উঠে আসে। তাই যুদ্ধবিরতির ঘোষণা হলেও সংঘাতের আগুন পুরোপুরি নেভে না, বরং নতুন কৌশলে, নতুন অজুহাতে তা ফিরে ফিরে আসে। তাই প্রশ্ন উঠছে যে এই যুদ্ধের প্রকৃত লক্ষ্য কি সত্যিই নিরাপত্তা, নাকি বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ এবং ক্ষমতার দখল? কারণ ফের একবার মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আগুন জ্বলতে শুরু করেছে। আমেরিকা এবং ইরানের তথাকথিত শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর দুপক্ষই হামলা এবং পাল্টা হামলা শুরু করেছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন এখন থেকে হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব নেবে আমেরিকা। তিনি নিজের ট্রুথ সোশ্যালে সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকা হবে হরমুজ প্রণালীর গার্ডিয়ান অব স্টেট বা অভিভাবক। সেই কারণেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে যে বিপুল ব্যয় হবে তা মেটাতেই 20% ফি নেওয়া হবে। অন্যদিকে এর কড়া জবাব দিয়েছে আবার তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি আবার মনে করিয়ে দিয়েছেন হরমুজ প্রণালীর প্রকৃত রক্ষক বরাবরই ইরান, আমেরিকা নয়। ট্রাম্পের পাল্টা আরাকচি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করলে তার জন্য পারিশ্রমিক পাওয়া উচিত। এটা ট্রাম্প ঠিকই বলেছেন, তবে হরমুজ প্রণালীর নিরাপত্তা বরাবরই ইরান নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও করবে। এরপরেই ট্রাম্পের প্রস্তাবিত 20% করকে কটাক্ষ করে আবার লিখেছেন 20% অবশ্যই অনেক বেশি, আমরা ন্যায্য কর নেব। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে ফের কঠোর নৌ অবরোধের ঘোষণাও করেছেন। তার বক্তব্য, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খোলা থাকবে, তবে ইরানের কোনো জাহাজ বা ইরানি তেল বহনকারী ক্রেতাদের জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না। তাছাড়া ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট একটি বিস্ফোরক দাবি করেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি হামলায় গুরুতর আহত হয়ে 90% শেষ হয়ে গেছেন। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনির নিহত হওয়ার পর মোজতবা দায়িত্ব নিলেও তাকে কিন্তু প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি তার বাবার শেষকৃত্যেও তিনি অনুপস্থিত ছিলেন। ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন ইরানের সেরা সামরিক কমান্ডার এবং শীর্ষ নেতাদের প্রায় সবাই নিহত হয়েছেন। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, সব শেষ হয়ে গেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস। এখানে আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে
ট্রাম্পের এই দাবির আগেই গত শনিবার ইরানের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে মোজতবা খামেনেই তার বাবার হত্যার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, এই যুদ্ধ আর প্রতিশোধ কোনো একক ব্যক্তির বেঁচে থাকার উপর নির্ভর করে না। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে রাখি, ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম হামশাহারি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ১৩ জন বিশ্ব নেতা এবং শীর্ষ কর্মকর্তার একটি হিট লিস্ট প্রকাশ করেছে। জানেন কি কারা রয়েছে ইরানের এই হিট লিস্টে? তালিকায় প্রথমেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, সেন্টকম কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিদেশমন্ত্রী গিডিয়ন সার, আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। যদিও ইরানের একটি প্রভাবশালী সরকার ঘেঁষা পত্রিকা এই তালিকা প্রকাশ করেছে, তবে ইরান সরকার এটিকে এখনও আনুষ্ঠানিক কোনো সরকারি নথি হিসেবে কিন্তু গ্রহণ করেনি বা ঘোষণাও করেনি। ইউরোপীয় নেতাদের নাম যুক্ত করার কারণ হিসেবে ইরানের অভিযোগ, তারা মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা না করে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়ে মার্কিন যুদ্ধবিমানকে পরোক্ষে সাহায্য করেছে। মোজতবা খামেনির প্রতিশোধের হুঁশিয়ারির পরেই হামশাহারি পত্রিকায় এই তালিকাটি প্রকাশ করা হয়েছে বলে খবর। ইরানের এই কথিত হিটলিস্টের কারণে বিশ্ব রাজনীতিতে একটা তীব্র আলোড়ন এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রনেতাদের নাম এই তালিকায় থাকায় ইতিমধ্যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো তাদের শীর্ষ নেতাদের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপ্রধানদের এভাবে সরাসরি টার্গেট করার অর্থ হলো কোনো পক্ষই আর আলোচনার টেবিলে ফিরতে রাজি নয়, যা পুরো বিশ্বকে একটা অনিয়ন্ত্রিত আঞ্চলিক এবং বৈশ্বিক যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই তেলের লড়াই, নাকি হরমুজ নিয়ে মহাযুদ্ধের পেছনে রয়েছে বিশ্ব অর্থনীতির পরিবর্তন? কি বলছে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের 2026 সালের গ্লোবাল রিস্ক রিপোর্ট? ইরানের সঙ্গে যুদ্ধ হলেও আসল টার্গেট কি চীন? লড়াই কি তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বনাম চীনের সাপ্লাই চেনের? আর বিশ্বের মহাশক্তিধরদের লড়াইয়ে ভয়াবহ প্রভাব পড়তে চলেছে কি ভারতীয় অর্থনীতিতে? কি বলছেন বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী নিয়ে এই চলমান সংঘাত মোটেও শুধু তেলের লড়াই নয়, এর নেপথ্যে রয়েছে একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নির্ধারণের এক মহাযুদ্ধ। কারণ দেখুন, আপনাদের এর আগেও বহুবার বলেছি যে এই হরমুজ প্রণালী শুধু তেল পরিবহনের একটা পথ নয়, এটি বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট বা প্রবেশদ্বার। বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 1/4 বা 25% এই সরু পথ দিয়ে যাতায়াত করে। আর আমেরিকা এখানে 20% চার্জ আরোপ করে মূলত পুরো বিশ্বের সমুদ্র বাণিজ্যের ওপর নিজেদের একক আধিপত্যই কিন্তু জাহির করতে চাইছে। তাছাড়া দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে জ্বালানি তেল কেনা বেচা হয় মার্কিন ডলারে, যাকে বলা হয় পেট্রো ডলার। আর ইরান, চীন এবং রাশিয়া দীর্ঘদিন ধরেই ডলারের এই একচেটিয়া আধিপত্য ভেঙে বিকল্প মুদ্রায় তেল গ্যাস বিক্রির চেষ্টা করছে। তাই আমেরিকা এই হরমুজ প্রণালীতে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মূলত ডলার ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক কাঠামোকেই টিকিয়ে রাখতে চাইছে। আর আমরা সকলেই জানি যে বর্তমান বিশ্ব অর্থনীতিতে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। চীনের জ্বালানি আমদানির সিংহভাগই আসে এই হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকার অর্থ যে কোনো মুহূর্তে তারা চীনের অর্থনৈতিক লাইফলাইন বন্ধ করে দিতে পারবে। ফলে এটিকে ওই আমেরিকার পক্ষ থেকে চীন এবং তার সহযোগী অর্থনৈতিক জোটকে চাপে রাখার একটি বড় কৌশল বলেই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। যারা বর্তমান বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে একদিকে রয়েছে আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা, আর অন্যদিকে তৈরি হয়েছে ইরান, রাশিয়া, চীন অক্ষ, যারা একটি বহুকেন্দ্রিক বিশ্ব অর্থনীতি তৈরি করতে চায়। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর এই সংঘাত মূলত এই দুই অর্থনৈতিক ব্লকের মুখোমুখি সংঘর্ষের একটা প্রতীক।
প্রশ্ন উঠছে, মুক্ত বাণিজ্যের অর্থনীতির যুগ কি তাহলে শেষ? বিশেষজ্ঞদের মতে আসলে তাই। কারণ একটা সময় মুক্ত বাজার, অবাধ বাণিজ্য এবং বিশ্বায়ন ছিল প্রধান নীতি, কিন্তু এখন দেশগুলো নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা এবং জাতীয় স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বড় শক্তিগুলো শুল্ক, নিষেধাজ্ঞা, প্রযুক্তি, নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থাকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর চীন, আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশ নিজেদের শিল্প এবং গুরুত্বপূর্ণ সম্পদের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে। ফলে সস্তা পণ্য এবং খোলা বাজারের পরিবর্তে রাজনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তার ভিত্তিতেই বাণিজ্যিক জোট তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বিশ্ব এখন মুক্ত বাণিজ্যের যুগ থেকে অর্থনৈতিক জাতীয়তাবাদ এবং খণ্ডিত বৈশ্বিক অর্থনীতির দিকে এগোচ্ছে। এই আবহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2026 সালের গ্লোবাল রিস্ক রিপোর্ট বর্তমানে এই ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতাকে হুবহু সমর্থন করে এক মারাত্মক আশঙ্কার চিত্র তুলে ধরেছে। সমগ্র বিশ্বজুড়ে 1300 জনেরও বেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে তৈরি এই রিপোর্টের 21তম সংস্করণে স্পষ্ট বলা হয়েছে যে বিশ্ব এখন একটি প্রতিযোগিতার যুগে প্রবেশ করেছে, যেখানে পারস্পরিক সহযোগিতার চেয়ে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে সংঘাত। 2026 সালের রিপোর্টে পরিবেশগত ঝুঁকিকে পেছনে ফেলে বিশ্বের 1 নম্বর স্বল্পমেয়াদী ঝুঁকি হিসেবে উঠে এসেছে ভূ অর্থনৈতিক সংঘাত। এর অর্থ হলো বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বাণিজ্য, শুল্ক, নিষেধাজ্ঞা, কর আরোপ এবং সমগ্র বিশ্বের সরবরাহ চেনকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। ঠিক যেমনটি ওই হরমুজ প্রণালীতে ট্রাম্পের 20% চার্জ আরোপের সিদ্ধান্তের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, বৈশ্বিক ঝুঁকির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘাত, যা যে কোনো মুহূর্তে বৈশ্বিক সংকটের রূপ নিতে পারে। আর সেটা যে হচ্ছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2026 সালের গ্লোবাল রিস্ক রিপোর্টের অন্যতম মূল বক্তব্য হলো, বর্তমান বিশ্বের ঝুঁকিগুলো আর আলাদা নয়। একটি রাজনৈতিক যুদ্ধ মুহূর্তের মধ্যেই অর্থনৈতিক সংকটের রূপ নিচ্ছে, যা আবার প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তাকেও একেবারে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এই সমীক্ষায় অংশ নেওয়া প্রায় 50% বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 2 বছর বিশ্ব অর্থনীতি এবং রাজনীতি অত্যন্ত উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, যেখানে প্রচলিত আন্তর্জাতিক আইন বা রাষ্ট্রসংঘ ব্যবস্থাও তার কার্যকারিতা হারাবে। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠছে, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার এই সামরিক সংঘাতের নেপথ্যে আসল দীর্ঘমেয়াদী কৌশলগত টার্গেট হলো চীন এবং বিশ্বজুড়ে তার বিশাল সাপ্লাই চেইন। কারণ আপনাদের জানিয়ে রাখি যে চীন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। তাদের আমদানিকৃত তেলের সিংহভাগই আসে এই মধ্যপ্রাচ্য থেকে এবং তা পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। আর এই জায়গায় আমেরিকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে 20% চার্জ আরোপ করার অর্থ হলো তারা চীনের মূল এনার্জি লাইফলাইনের ওপর সরাসরি হাত দিতে চাইছে। এর মাধ্যমে আমেরিকা যে কোনো মুহূর্তে বেজিংয়ের জ্বালানি সরবরাহ বন্ধ বা সীমিত করে দেওয়ার ক্ষমতা অর্জন করবে। আর এর আগেই আপনাদেরকে বলেছি, চীন, রাশিয়া এবং ইরান মিলে একটা বিকল্প বৈশ্বিক অর্থনৈতিক অক্ষ তৈরি করছে, যার মূল ভিত্তি হলো মার্কিন ডলারকে বাদ দিয়ে বাণিজ্য করা। এদিকে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এশিয়া ও ইউরোপের সাপ্লাই চেনে নিজেদের একচেটিয়া আধিপত্য কিন্তু তৈরি করতে চায়। পাল্টা আবার আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে চীনের এই অর্থনৈতিক আগ্রাসনকে রুখে দিতে বদ্ধপরিকর, যে কারণে হরমুজ প্রণালী অবরুদ্ধ করে বা সেখানে নিজেদের পাহারা বসিয়ে পশ্চিমা জোট মূলত চীনের তৈরি পণ্য এবং কাঁচামাল সরবরাহকে একেবারে নিয়ন্ত্রণ করতে চাইছে। ওই যে শুরুতে আপনাদেরকে বললাম, হাতির দাঁত দেখানোর আলাদা, খাওয়ার আলাদা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইরান হলো এই বিশ্ব অর্থনৈতিক দাবার বোর্ডের একটি গুটি মাত্র। কারণ ইরান অর্থনৈতিক এবং সামরিকভাবে চীনের ওপর অত্যন্ত নির্ভরশীল, আর চীন ইরান থেকে সস্তায় তেল কেনে এবং পরিবর্তে ইরানকে প্রযুক্তি এবং অর্থনৈতিক ব্যাকআপ দেয়।
তাই ইরানকে সামরিকভাবে কোণঠাসা করার অর্থ হলো মধ্যপ্রাচ্যে চীনের সবচেয়ে বড় কৌশলগত মিত্রকে দুর্বল করে দেওয়া, যা পরোক্ষে ওই চীনকেই কিন্তু দুর্বল করার একটি মার্কিন কৌশল। তাছাড়া আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে কোভিড মহামারী বা ওই সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের সাপ্লাই চেনের জন্য চীনের ওপর থেকে নির্ভরতা কমানোর নীতি ইতিমধ্যেই গ্রহণ করেছে। তাই হরমুজ প্রণালীতে যুদ্ধের আবহ তৈরি করে আমেরিকা আসলে বিশ্ব বাণিজ্যের রুট এমনভাবে পুনর্গঠন করতে চাইছে যা চীনের সাপ্লাই চেনকে পাশ কাটিয়ে যেতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে সম্মুখ সমরে ইরান থাকলেও পর্দার আড়ালে আসল লড়াইটি চলছে ওয়াশিংটন ও ব্রাসেলস বনাম বেজিংয়ের অর্থনৈতিক আধিপত্যের মধ্যে। এই আবহে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো বিশ্বের মহাশক্তিধর দেশগুলোর এই লড়াই এবং হরমুজ প্রণালীর চরম অস্থিরতা ভারতীয় অর্থনীতিতে এক ভয়াবহ এবং বহুমুখী প্রভাব ফেলতে শুরু করেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের মতে ভারতের ওপর এর প্রভাব একাধিক ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে। আইএমএফ এবং বিশ্বব্যাংকের সর্বশেষ অর্থনৈতিক আউটলুক রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার কারণে ভারতের অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রথমত, ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় 85% আমদানি করে। মধ্যপ্রাচ্য এবং আমেরিকার সাম্প্রতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ার ফলে খুচরো ওই মুদ্রাস্ফীতি 4.38-এ পৌঁছে গেছে, যা রিজার্ভ ব্যাংকের 4% লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এদিকে পেট্রোল ডিজেলের দাম বাড়লে পরিবহন এবং লজিস্টিক খরচও কিন্তু বেড়ে যাবে। দ্বিতীয়ত, বিশ্বজুড়ে যুদ্ধ এবং অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে ডলারে বিনিয়োগ বাড়াচ্ছেন। এর ফলে ভারতীয় টাকার মান কিছুটা কমছে, যা বিদেশ থেকে পণ্য আমদানির খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। এদিকে মার্কিন বাণিজ্য দপ্তর ভারত সহ প্রায় 60টি দেশের ওপর 12.5% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনাও চলছে। এখন এই শুল্ক কার্যকর হলে ভারতের রপ্তানি বাণিজ্যে কিছুটা চাপ তৈরি হতে পারে বলেই আশঙ্কা। তাছাড়া লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর অস্থিরতার কারণে ভারতের রপ্তানিকারকদের পরিবহন খরচ এবং কন্টেইনার সংকট অনেকটাই বেড়েছে। এখন প্রশ্ন হলো, বিশ্বের এই মহাশক্তিধর দেশগুলোর এই তুমুল লড়াইয়ের মাঝে ভারত নিজেকে বাঁচাবে কিভাবে? বিশেষজ্ঞদের মতে ভারতের কাছে এমন 3টি বড় সুরক্ষা কবচ বা ব্রহ্মাস্ত্র রয়েছে যা যে কোনো বিশ্বব্যাপী অর্থনৈতিক বড় ঝড় একেবারে রুখে দিতে পারে। এর মধ্যে 1 নম্বর সুরক্ষা কবচ হলো ভারতের কাছে বর্তমানে প্রায় $701.4 বিলিয়ন রেকর্ড ফরেক্স রিজার্ভ রয়েছে। এই টাকা দিয়ে ভারত টানা 11 মাসের আমদানি খরচ অনায়াসেই মিটিয়ে দিতে পারে। তাই বিশ্ববাজারে ডলারের দাম বাড়লেও বা বড় কোনো আর্থিক ধাক্কা এলেও ভারত পুরোপুরি সুরক্ষিত। দ্বিতীয় শক্তি হলো আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধের কারণে অনেক বড় বড় কোম্পানি চীনের বিকল্প হিসেবে আবার ভারতকে বেছে নিচ্ছে। সরকারের PLI প্রকল্পের সহায়তায় ভারতের ইলেকট্রনিক্স, মোবাইল এবং বৈদ্যুতিক গাড়ির উৎপাদন এবং রপ্তানি দ্রুত বাড়ছে। আর 3 নম্বর শক্তিটি হলো আমাদের নিজেদের অভ্যন্তরীণ চাহিদা। ভারতের অর্থনীতি কিন্তু অন্য ছোট দেশগুলোর মতন বাইরের দেশের দয়ার ওপর চলে না। ভারতের 140 কোটি বিশাল বাজার নিজেদের চাহিদাতেই চলে। তাই বহির্বিশ্বে যুদ্ধ লাগলেও আমাদের দেশের ভেতরের অর্থনীতির চাকা পুরোপুরি স্তব্ধ হওয়াটা কিন্তু এক কথায় অসম্ভব। বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন, মহাশক্তিধরদের এই লড়াইয়ের কারণে ভারতের বাজারে সাময়িক মুদ্রাস্ফীতি বা পণ্য পরিবহনের খরচ একটু বাড়লেও একে ভয়াবহ বা ধ্বংসাত্মক বলা একেবারেই ভুল হবে। বরং ভারত সরকারের সঠিক অর্থনৈতিক সংস্কার এবং শক্তিশালী কাঠামোর ওপর ভর করে ভারতীয় অর্থনীতি এই বিশ্বব্যাপী ঝড়ের মধ্যেও একদম শান্ত এবং স্থিতিশীল রয়েছে। তবে ইতিহাস সাক্ষী রয়েছে যে বিশ্ববাজারের ঝড় যতই শক্তিশালী হোক না কেন, ভারত সবসময় নিজের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। আর মহাশক্তিধরদের এই লড়াই শেষ পর্যন্ত বিশ্বকে কোন নতুন সংকটে ফেলে, এখন কিন্তু সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।